শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমি তো ভালো আছি, তার সাথে সাথে কি বলো তো, ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। তোমাদেরকে ব্লগ আমি ঠিকঠাক মতন দিতে পারছি না, কারণ এত ব্যস্ততা আমার ঘাড়ের গোড়ায় এসছে, আমি একটু এডিটিং করতে পারছি না। তার সাথে ভয়েস তো দেওয়াটা তো দূরের কথা, আগের কাজগুলোই কমপ্লিট করতে পারছি না, বারবার আমাকে বেরোতে হচ্ছে। আর বাড়িতে মিস্ত্রি, বাড়িতে লোকজন সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। সারাদিন আমি ভীষণ ব্যস্ত থাকছি, তারপরে সন্ধে হলে প্রত্যেক দিন বেরোতে হচ্ছে। আজ তো মাথা পাগল, কত জায়গায় যাব বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো এই কাজগুলো এই সময় করতে হচ্ছে, সেই জন্য আমি এডিটিং করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, সমস্ত মিলিয়ে মিশিয়ে তোমাদের কাছে আমি আসতে পারছি না। এমনকি তোমাদের যে কমেন্টসের রিপ্লাই, সেগুলোও আমি দিতে পারছি না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আর মেয়ের পায়ের একটা অ্যাঙ্কলেট নেবে, এখন একটা পরে, তোমরা হয়তো অনেকেই জানো, আমিও জানতাম, কিন্তু আমার মেয়ে পড়বে এটা আমি কখনোই জানতাম না। তো মেয়ের শখ হয়েছে, ওর বাবা নিয়ে চলে এসছে আমাকে একদম মানে সোজা সেনকো গোল্ডের ওখানে। বললো যে চলো, মেয়ে যখন নেবেই। তো আমরা কিন্তু লোকাল দোকানেও দেখেছিলাম, মানে আমাদের লোকালে, আজকে না, আরও আগের দিন কি তার আগের দিন, সেখানে মেয়ের পছন্দ হয়নি। মেয়ে ভীষণ সিম্পল একটা চাইছিল, যাই হোক মেয়ের মোটামুটি পছন্দ হয়েছে। তো সেটা নিয়ে এখন কিন্তু যাব আরও অন্যান্য কাজে, আর তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে বন্ধুরা দেখাবো। আর ওর বাবাও না কিনেছিল একটা, জানো তো, একা একা গিয়ে কিনে নিয়েছিল, সেটা কিন্তু পড়েছে, তোমরা হয়তো খেয়াল করেছিলে। তো যাই হোক, আমি সেটা দেখাবো যখন মেয়েরটা দেখাবো তার সাথে একসাথে। আর এখন ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের একটা রুটিন হয়েছে, মানে একদম অন্য রকম রুটিন। তোমরা আমাকে যেভাবে দেখতে পাও সেভাবে তো দেখতে পাবে না, যেহেতু পরিবারের আরও অন্যান্য লোকরা আছে। আর তার থেকেও বড় কথা, এখন কি হয়েছে বলো তো, বাড়িতে মিস্ত্রি লেগেছে, যখন তখন কিন্তু বেরিয়ে পড়তে হচ্ছে। আর আমার বর বাবা যে কী বলো তো, সব সময় কিন্তু আমাকে সাথে করে নিয়ে যাবে, তুমি দেখবে, তুমি পছন্দ করবে, তোমার জিনিস তুমি যা যা করবে, তো আমাকে তার কারণে কিন্তু বেরোতে হচ্ছে। তবে আমি নিজেও মানে খুব ওস্তাদি করতেও চাই, যে কোন জিনিসটা লাগালো, কি করলো, দেখি আমার পছন্দ হয় কি না, তুমি এনেছো এরকম, আমি একটু বলি ওরকম না, সেই জন্য সে আরও কী বলো তো, আমাকেই নিয়ে যাচ্ছে, যে যদি কিছু খুঁত হয় তো আমার দোষ হবে, ওর আর দোষ হবে না, সেই জন্য। আর এখান থেকেও দেখো কতগুলো জিনিস আবার নিলাম। আগের দিনও এসেছিলাম, তোমাদের মানে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে নিয়েছি, আজকে আর আমাকে ধরতে পারেনি। আর মেয়েও বুঝতে পারেনি, জানো তো, আমি যখন ক্যামেরা করছিলাম। মেয়ে কিন্তু ভীষণ বকে, যেখানে বারণ থাকে সেখানে তুমি করো কেন ভিডিও, সেটা করবে না, এটা বেআইনি আমাকে বলে। আমি আবার মাঝে মাঝে কিন্তু এরকম বন্ধুরা লুকিয়ে লুকিয়ে করে তোমাদেরকে দেখাই। তো একটুখানি কিন্তু আমিও আছি, দুষ্টু কম না। যাই হোক, চলে এসেছি বাড়িতে, অনেকগুলো কাজ করে এসেছি বন্ধুরা, ভেবেছিলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, সম্ভব হয়নি। আর এই দেখো কিছু কিনে এনেছি, মেয়ে নিয়ে যাবে এগুলো, কারণ আমার কিন্তু উল্টি গুনতি বলে না, যে শুরু হয়ে গেছে সেটা। আর এই যে তোমরা তো জানোই ওখানে গেলে মেয়ের কী চাই, আর মেয়ের ভীষণ পছন্দের সেই চকোলাভা, ওটা তো থাকবেই থাকবে। আর এই দেখো হোয়াইট আর গ্রিনের একটা ফুল দেওয়া, এটাকে বলছে রেড ভেলভেট, ভেতরে রেড আছে। তো মেয়ে বললো খেয়ে দেখি কেমন, রেড ভেলভেট তো পুরোটাই রেড হয়, কিন্তু এটা হোয়াইট গ্রিন আর হচ্ছে রেড দিয়ে। আর এখানে না জানলার মধ্যে যে হয় না, সেই কি বলে, যে কার্টেন লাগাবার জন্য স্টিলের নিয়েছি। আর এখন বন্ধুরা রাতের খাবার খাচ্ছি। মা কিন্তু ভাত করেছে, বেগুন পোড়া করেছে, আর দুপুরের কিছু সবজি ছিল। আর মাকে ফোনে আগেই বলে দিয়েছিলাম, মানে ফোন করে, যে 9টা 9:15 বাজলে তুমি কিন্তু ভাত বসাবে। তো মা ভাত বসিয়ে মানে রেখেই দিয়েছে, আর আমরা আস্তে আস্তে 10:30 পৌনে 11টায় রাতের খাবার কিন্তু খেতে বসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকাল। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর 3 কাপ চা নিয়ে আমি চলে আসলাম আবার আর একটা নতুন ব্লগ, তো এটার সাথেই কিন্তু অ্যাড করছি। আর কিন্তু হেনাও চলে এসছে, তো এদের সাথে ও পার্টিসিপেট করলো চাতে। আর আমি তো চা খাই না সকালবেলা, তোমরা সবাই জানো। আর বন্ধুরা যারা যারা আমাকে বলে যে সারা ভিডিও জুড়ে শুধু মোছামুছি করি আমি, তো এখন কিন্তু আমি মোছামুছি করছি না। তো তারা কিন্তু এখন আমার ভিডিও দেখতে পারো, কারণ মোছামুছির সময় এখন আমি একদমই পাচ্ছি না। যেটুখানি মোছামুছি করছি মানে খুবই হালকার উপরে, না করলে নয় সেটুখানি করছি, বাকিটুকু হেনা করছে। কারণ নিচের কাজ তো আর একদমই হেনাকে করতে হচ্ছে না, তো হেনাকে দিয়ে কিন্তু ওপরের কাজগুলো আমি মানে অল্প বিস্তর যা করাচ্ছি সেগুলো আর ক্যামেরাবন্দি করছি না। তো তোমরা কিন্তু দেখতে পারো, যাদের ভালো লাগে না মোছামুছি দেখতে। আর যা ঠান্ডা পড়েছে, সত্যি সত্যি কোনো কাজও কিন্তু করা যাচ্ছে না। মানে তোমরাও খুব সাবধানে সমস্ত কাজগুলো কিন্তু করো, বিশেষ করে জলের কাজ, না পারলে নয় সেভাবেই করেই কিন্তু কাটিও।
আর বন্ধুরা, যখন আমার বিয়ে হয়েছিল তখনও কিন্তু এইরকমই ঠান্ডা পড়েছিল সে বছর, ভীষণ ঠান্ডা। তবে তখন তো একদম ইয়াং ম্যান যাকে বলে, ইয়াং ম্যান আর ইয়াং ওম্যান আমি ছিলাম। তো তখন কিন্তু আমার এত ঠান্ডা লাগতো না। জানো তো বন্ধুরা, আমার এই ঠান্ডার রোগটা কবে থেকে হলো? বিয়ের পর রাজস্থানে ছিলাম। রাজস্থানে তোমরা সবাই জানো যে খুব গরম, ওখানে প্রচণ্ড গরম গরমকালে, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা। মনে রাখবে, বালি যত তাড়াতাড়ি গরম হয়, রাজস্থান তো বালির জায়গা, আর তত তাড়াতাড়ি কিন্তু বালি ঠান্ডা হয়। যেই সূর্যটা ডুবে যেত না, কনকনে হাওয়া দেয় সারা রাজস্থান জুড়ে, এত ঠান্ডা। আর আমার বর যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্সে জব করে, সেই কারণে কিন্তু আমরা বর্ডার এলাকায় আমাদের ছিল কোয়ার্টার। আর এটা কি বানালাম বলো তো? মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু পেস্ট বানিয়ে নিলাম। দেখো এতটা বানিয়েছি। আর ওই রাজস্থানে তো তখন আমার গিজার ছিল না, বা আমাদের কোয়ার্টারে না কোনো গিজার কিন্তু ছিল না, হয়তো এখন আছে। ওখানকার যে ওয়েদার ঠান্ডা হাওয়ার, ওইখান থেকে কিন্তু আমার শুরু হলো ঠান্ডার প্রথম। আর প্রচুর মানে গরমকালের তো গরম লাগতো, সেই সময় প্রচুর মানে আমি স্নান করতাম বারবার। তো ওই যে স্নান করতাম, ঠান্ডা গরম লেগে লেগে আমার কিন্তু ঠান্ডার ধাঁচ হলো। বুঝতে পারতাম না, আমি না মেঝের মধ্যে খুব শুয়ে থাকতাম, এত গরম লাগতো বলে আমি নিতে পারতাম না। আর ওই সময় তো আমি প্রেগনেন্ট ছিলাম, সেই কারণে দেখবে প্রেগনেন্ট যে মহিলা হয় তাদের কিন্তু প্রচুর গরম লাগে। তো সেই গরম না নিতে পেরে বারবার স্নান করতে করে মানে করে করে আমার এরকমটা হলো। মানে আমি নিজে ইচ্ছে করে না আমার শরীরে এই ঠান্ডা রোগটা আনলাম, শুধুমাত্র আমি তখন আমার এই জ্ঞান ছিল না বলে। মানে একটুও যে বুদ্ধি জ্ঞান কোনোটাই ছিল না, তার ফলে এত কঠিন একটা রোগকে আমি দীর্ঘ 4.5 বছর থাকা, তো ওখানে কিন্তু আমার এই রোগটাকে আমি নিয়ে এসেছি। আর আমার ওই রোগটা যাবে না বন্ধুরা, ওই রোগটা আমার থাকবে, মানে আমি যতদিন বাঁচবো ওই রোগটাকে নিয়েই কিন্তু আমার থাকতে হবে। আমাকে সাবধান থাকতে হবে, সাবধানের পরেও কিন্তু আমার হয়ে যায় শরীর খারাপ। আলু চচ্চড়ি বানিয়ে নিলাম 5 ফোড়ন দিয়ে। আর বন্ধুরা, আজকে কিন্তু মটরশুঁটির কচুরি বানাবো। তো তোমরা দেখলে তো কীভাবে আমি পুরটা বানিয়ে নিলাম, খুব সহজভাবে আমি কিন্তু বানাই। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু আমি শেয়ার করব ওই চকলেট কেক একটা আমি বানাবো। বন্ধুরা, তোমরা সবাই বলেছো, আর আমি খুব সহজভাবে কিন্তু সব জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করি। আর কেক বানানোটা আমি এত সহজভাবে দেখাবো না, মানে যে কেউ কিন্তু পারবে। আমাকে মধুমিতা বলেছে যে ও 2বার ট্রাই করেছিল, ওর হয়নি। ওর কিন্তু মানে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি বানায়, একদম ছোট্ট বাচ্চারাও কিন্তু পারবে। আর দেখো, কড়াইশুঁটির কচুরির সাথে একটুখানি আলু চচ্চড়ি করেছি, তবে আমি তো আলু চচ্চড়ি দিয়ে খাবো না, ওদের বাবা মেয়ের জন্য কিন্তু বানিয়েছি। তবে মেয়ে বলছে আমার এগুলো বানালে কিচ্ছু লাগে না, ও শুধুই খেতে ভালোবাসে। আর মানে একদম তো যাওয়ার দিন চলে এসছে, একদিনও তো বানাতে পারলাম না। সেদিন ভেবেছিলাম যে সৃজিতা এসছে বানাবো, তো সৃজিতারও না পেটটা খারাপ ছিল, সেই কারণে আর বানাতে পারিনি। আর আমাকে বলছে সৃজিতা, আন্টি আমি না রুটি ভালোবাসি, তুমি রুটি বানাও। আমি কিন্তু প্রথম কাউকে পেলাম যে ভাজাভুজি বাদ দিয়ে রুটি খেতে ভালোবাসে। তো কিন্তু খুব ভালো অভ্যাস না এটা সৃজিতার। আর আমার মেয়ে কখনো বলবে না সেটা যে আমি রুটি খেতে ভালোবাসি। দেখো, মেয়েকে আলু চচ্চড়ি দিলাম, মেয়ে একটুও খেলো না। তো মাকে আর আমার পতিদেবকে কিন্তু আমি দিয়ে দিলাম যে খাও তুমি আলু চচ্চড়ি। ও বলছে ভীষণ ভালো হয়েছে, আর একটু চিনি দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে তাই না? তবে আমি তো খাইনি, তবে খুব মিষ্টি তরকারি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, লুচি পরোটা রুটি। এই দেখতে পাচ্ছ মেয়ের ঘর। তো এতক্ষণে আমি আসলাম সকালের খাবার দাবার খেয়ে। তারপর আর বিয়ের গল্পটা যে তোমাদের সাথে শেয়ার করছিলাম, সেখানে জানো তো, আমার বউ ভাতের একদিন পর যখন আমরা অষ্টমঙ্গলা করতে আসব, তার আগের দিন রাতেবেলা আমার বাবা হসপিটালে ভর্তি হয়। যখন আমার বিয়ে হয় তখন আমার বাবা ভীষণ অসুস্থ ছিল। আমার বাবার হাই সুগার আছে, ব্লাড প্রেশার আছে, মানে দুটোই কিন্তু হাই ছিল। তো সেখান থেকে অসুস্থ হয়ে পড়ে। আর আমার বাবা আগেই অসুস্থ ছিল জানো তো। আর অসুস্থ থাকার কারণেই কিন্তু আমার বাবা চেয়েছিল যে আমার মেয়েকে আমি একটা সুপাত্র দেখে যদি যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারি। তো মাত্র তোমাদেরকে বলেছি 7 থেকে 10 দিন পরে কিন্তু আমার বিয়েটা হয়ে গেছিলো, মানে 1 মাসও কিন্তু মানে আমাদের যে দেখে গেল আমার বররা আমাকে, তারপরে কিন্তু এতটা সময়ও ছিল না। খুব তড়িঘড়ি আমার বিয়েটাও হয়েছিল, ওই কারণে বাবা অসুস্থ ছিল, তার সাথে আমার হাজব্যান্ডের ছুটি একদমই বেঁচে ছিল না। তো আমার হাজব্যান্ডরা তাও বলেছিল যে রেজিস্ট্রি ম্যারেজ করে যদি রাখা যায়। তো আমার বাবা তখন কিন্তু মত মানে দেয়নি, বলেছিল না একেবারে মেয়েকে আমি বিয়ে দিতে চাই, কারণ আমার শরীর ভালো না, যে কোনো মুহূর্তে
কিছু একটা হয়ে যেতে পারে। আর ঠিক বৌভাতের পরের দিনই কিন্তু আমার বাবা হসপিটালে ভর্তি ছিল, তখন আমি যেতে পারিনি, সেই রাত করে খবর এসছে। তো আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একদম পৌঁছে যাবে। তো আমার হাজব্যান্ডের এক বন্ধুকে নিয়ে সেই রাতেই ছুটেছিল বাবা যে হসপিটালে ভর্তি ছিল সেখানে। তো সেই কারণে জানো তো আমরা কিন্তু অষ্টমঙ্গলা করতে যেতে পারিনি। বাবা যেদিন এসছে হসপিটাল থেকে তার পরের দিন আমরা গিয়েছিলাম। আর আমার বরের তো একদম ছুটি বেঁচেছিল না। একটা মজার জিনিস হয়েছিল জানো তো, যখন জোর বেঁধে আনতে হয় না, এই নিয়মটা করতে হয়। তো খুব তড়িঘড়ি অষ্টমঙ্গলাও হয়েছে আর খুব তড়িঘড়ি জোর ভেঙে আনাও। তো জোর ভেঙে আনাটা একটা বেশ মজার বিষয় ছিল জানো তো, কারণ জোর ভেঙে যখন আনবে তখন কি হয়, মানে ধরো আমার জোর ভেঙে আমাকে নিয়ে গেল, তখন হচ্ছে তার কয়েকদিন পর হচ্ছে আমার হাজব্যান্ড আসবে হয়তো, বা আমি চলে গেলাম তারপরে আমার শ্বশুর বাড়িতে। যতদূর জানি এরকমই কিন্তু কিছু নিয়ম থাকে। তবে আমার ক্ষেত্রে কিন্তু উল্টো নিয়ম হয়েছিল, মানে নিয়মটা একটু অন্যরকম, উল্টো বলতে। তো সেটা কিন্তু বেশ মজার একটা নিয়ম ছিল। আর বাবা মা গার্জিয়ানরাও বুঝতো ব্যাপারটা, সেই কারণে কিন্তু একদম অন্যরকম। আর বলছি বন্ধুরা, দাঁড়াও, তার আগে দেখো এই যে নিয়ে এসেছি কয়েকটা টিফিন বক্সের মতন কৌটা কাটি। তো এগুলো মেয়ে নিয়ে যাবে, ওই যে কাজু কিশমিশ নিলে না রাখতে অসুবিধা হয়। আর এই দেখো পেন স্ট্যান্ড, আর এটা একটা কোনো মাস্ক কিছু একটা যে মুখে লাগে না কি টিস্যুর মতন সেটা। আর টুকটাক দেখো কয়েকটা জিনিস নিয়েছে, আগের দিন এনেছি, মেয়ের সেটা পছন্দ হয়নি, আবার দেখো মেয়ে নিল। আর একটা জিনিস কিনেছি হট অয়েল। হট অয়েল এবার পাওয়া যায়, মানে ঠান্ডা আবার হট অয়েল লেখা ওর মধ্যে। তার সাথে টুকটাক আরও অনেকগুলো জিনিস আনলাম। তবে একটা সস্তায় জিনিস এনেছি, দেখো এই যে পাপোশ, এটা নিয়েছে কি 90 না 99 মনে হয়, আমার মনে পড়ছে না দামটা। তো বেশ কিন্তু সুন্দর দেখতে, দেখো কালারটা। তো 3টে কালার নিয়েছি, মেয়ে বলেছে একটা নেবে। তাই আমি বললাম যে ঠিক আছে তুই একটা নিয়ে যাস, ওদের বাথরুমের যে কাছে ওরকম দেবে একটা, আর বাদ বাকিটা আমরা রেখে দেবো, মানে আর 2টো আমি রেখে দেবো, যে নিচের ঘরের জন্য ভাবলাম যে নিই, ছোট্টর ওপরেগুলো বেশ ভালো লাগলো। আর বন্ধুরা বলি, এবার আমি রান্না করতে এসেছি, মা রান্না করবে, তোমরা সব দেখবে। মানে এই তো রান্না, তাও আবার কজনা, মানে দুজনা ভাগ করে কিন্তু রান্না করছি আজকে। ব্রকলি আলু দিয়ে একদম কম তেল মশলা দিয়ে, কিন্তু বন্ধুরা যখনই ব্রকলি খাবে এইভাবে খাবে। কারণ কি বলো তো, ব্রকলিতে বেশি তেল দিলে ওর যে একটা পুষ্টিগুণ থাকে তো নষ্ট হয়, মানে অনেক বেশি পরিমাণে কিন্তু পুষ্টি থাকে ব্রকলির মধ্যে, আমরা সবাই জানি অবশ্য। আর এই দেখো বন্ধুরা আমার পতিদেব কি করছে, দেখাও এদের একটু ঘোরো। খোলা আসছে, দেখলে বন্ধুরা কি বলছে, আমি যে বলি হেল্প করে দিচ্ছে, বলছে হ্যাঁ এখনই বলবে, দেখো আমার স্বামী আমাকে হেল্প করে দিচ্ছে। খুব মজা করে কিন্তু জানো তো আমার সাথে থেকে থেকে। আর এই দেখো মাও একটু রান্না করছে, আর মা চিমনি চালাতে ভুলেই যায়, শুধু আমি বকছি তুমি চিমনি কেন চালাও না। মার বয়স হয়েছে না, মা কিন্তু খুব ভুলে যায়। আর মার জানো তো ভুলে যাওয়া থেকে কিন্তু আমি পেয়েছি, মানে ভুলে যাওয়া রোগটা। আর আমার মেয়েও হয়তো আমার থেকে পাবে। মা আমাকে সেদিন বলছে, ও তুই শুধু ভুলে যাওয়া রোগটা পেয়েছিস আমার, মানে আমার খারাপটা, আর গুণটা কার, গুণগুলো কি সবই তোর? আমি বলছি না, গুণগুলো তো আমাদের মনে থাকে না, দোষগুলো আমাদের মনে থাকে। তার জন্যই আমি তোমাকে বলছি যে মা তোমার ভুলে যাওয়া রোগ আমি কেন পেলাম। আর বন্ধুরা যেটা বলছিলাম, মানে জোর ভাঙতে তো গিয়েছে আমার বাবার বাড়ির লোক, মানে আমার বাবা মা আরও 2-1 জন আমার জেঠিমা গিয়েছিল আনতে। তো তখনই কিন্তু মানে গাড়ি করে গিয়েছিল ওনারা, আমাকে ওই গাড়িতেই নিয়ে আসে আমার বাবার বাড়িতে। তো সেদিন তো আমি চলে আসলাম, কখন বলো তো, তখন হয়েছে দুপুরের পর তো 4টে 4:30 এরকম সময় কিন্তু ওখান থেকে বেরিয়ে এসছে আমার শ্বশুরবাড়ি থেকে। কারণ ছোটো দিনের বেলা ছিল, তার আমার তো এই শীতকালে জানুয়ারি মাসে কিন্তু আমার বিয়ে হয়েছিল। আর এই জানুয়ারি মাস তো আগাগোড়াই ঠান্ডা থাকে। তো সেই সময় চলে এসেছি, তার মনে হয় 3-4 ঘন্টা পরে আমার হাজবেন্ড তখন এসে আমাদের বাড়িতে হাজির। এটা অবশ্য গার্জিয়ানরা মত দিয়েছিল বলেই কিন্তু সে চলে এসেছিল। আমি তো অবাক হয়ে গেছি, জোর ভেঙে এসছি মাত্র, শুধু নিয়ম সেই কারণেই কিন্তু এসছি। তো বন্ধুরা পরেরটা কিন্তু আমি পরের দিন বলবোই অবশ্যই, এরপরে কি মজার।
আর সেনকো গোল্ড থেকে কী কিনেছিলাম সেটা তো আর একদম দেখাতে মনেই ছিল না। তো দেখো এই অ্যাঙ্কলেটটা নিয়েছে, একদম কিচ্ছু নেই, মেয়ে বলছে এটাই পরবো, বেশি থাকলে আমার ভালো লাগে না। তবে মেয়ে কিন্তু পরবেই না, আমি খুব ভালোভাবে জানি। ওর বাবা বলছে বারবার যে যাক ওর যেটা ইচ্ছে তুই সেটা নে। আমি বললাম একটু মোটা নে, না নিলে কিন্তু এটা কেটে যাবে, আর রূপো তো খুব পায়ে মানে কাটে, তোমরা জানোই। আর এই দেখো বন্ধুরা, এটা ওর বাবা কিন্তু নিয়েছে, এটাও রূপোর, এই প্রথমবার রূপোর কোনো জিনিস কিন্তু কিনলাম। সোনা কেনা তো আর আমাদের মতো মানুষের সাধ্য নয়। যাই হোক, কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই পেনটা কিন্তু মেয়ে গিফট মানে ফ্রিতে পেয়েছে। দেখো একটা সুন্দর বেশ রূপোর কালার মতন। তো আজকের মতো বন্ধুরা, টাটা।